সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই, ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম জুবাইর ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে। ফার্স্ট বি ইউনিট গণিতের বিগত বছর প্রশ্ন সমাধানে পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম পর্বে ফার্স্ট বি ইউনিটে 2018-19 সালে জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সহজ প্রক্রিয়ায় সমাধান করে দিব, যাতে তোমাদের প্রস্তুতিটা গোছালোভাবে হয়ে যায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 18-19 সালের 1 নম্বর প্রশ্ন হচ্ছে log 4 root over x plus log 3 root over x plus log root over x plus x equal to 25/6 হলে x equal to what? অর্থাৎ x এর ভ্যালুটা চেয়েছে। তো x এর ভ্যালুটা বের করার পূর্বে তোমাকে এখানে log এর ভ্যালু সম্পর্কে একটু জানতে হবে। তো আমরা সাধারণত রুটের ভ্যালু জানি হাফ, কিন্তু এই রুটের উপরে যদি কোনো ভ্যালু থাকে তখন সেই রুটের ভ্যালু হয়ে যায় যে ভ্যালু থাকে সেটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রুটের ভ্যালু হচ্ছে হাফ। এখন যদি এই রুটের উপরে 3 থাকে তবে সেটা হয়ে যাবে 1/3। আমি কিন্তু তোমাদের এটা বলেছি যে রুটের উপরে যত ভ্যালু থাকবে তখন সেটা তত ভ্যালু হবে। তেমনি ভাবে যদি এখানে 4 থাকে সেই ক্ষেত্রে রুটের ভ্যালু হয়ে যাবে তোমাদের এখানে 1/4। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। যদি এই রুটের ভ্যালু এটা হয় তবে আমরা এখানে যে 41 নাম্বার ম্যাথটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে log x to the power 1/4 plus log x to the power 1/3 plus log x to the power half plus log x equal to হচ্ছে 25/6। এখন এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু log x রয়েছে, এখানেও রয়েছে log x, এখানেও log x, এখানেও log x, এখানে log x। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, log x টা কমন নিতে পারি। log x আমরা কমন নিলে পরবর্তীতে যে ঘাতগুলো গুণ হিসেবে রয়েছে সেই ঘাতগুলো আমরা কি করতে পারি, যোগ করতে পারি। যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 1/4 প্লাস 1/3 প্লাস হাফ প্লাস হচ্ছে 1। এখানে 1 নিয়ে হয়তো তোমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। দেখো এখান থেকে যখন আমরা log x কমন নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে 1। এই 1 কিন্তু আমরা এখানে লিখেছি। এখন আমরা যে পেয়েছি সেটাকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তো আমরা যদি লসাগু করি তাহলে নিচে হয়ে যাবে হচ্ছে 12 এবং 4 দ্বারা যদি 12 কে ভাগ করো সেক্ষেত্রে ভাগফল হবে 3 এবং এই 3 দিয়ে গুণ হবে 1 এর সাথে, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে 3। তেমনি ভাবে এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 6 আর এখানে হবে 12, কারণ এখানে কোনো ভগ্নাংশ নেই। তো এই লসাগুকে আমরা এখন ক্যালকুলেশন করব। log x to the power 25/12 আর এই পাশে যেটা রয়েছিল আমরা সেটা এখানে লিখেছি সমান সমান 25/6। দেখো এখানে একটা বিষয় আমরা লগারিদম অধ্যায় থেকে এটা শিখেছি, যখন কোনো কিছু ঘাত হিসেবে থাকে সেই ঘাতটাকে আমরা কি করতে পারি, এই সামনের দিকে নিয়ে আসতে পারি। তো আমরা এটাই করবো, ভাগ 25/12 হচ্ছে log x ইকুয়াল টু হচ্ছে 25/6। আর আমরা এটাও জানি যে যখন কোনো সংখ্যা কোন চলকের সাথে গুণ হিসেবে থাকে তখন আমরা এটাকে যখন পক্ষ চেঞ্জ করি তখন সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো এখানে 25/12 কিন্তু গুণ হিসাবে আছে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে ভাগ। log x to the power 25/6 ভাগ 25/12। তো আমরা পরবর্তীতে এটা জানি যে এই ভাগটাকে উঠানোর জন্য আমরা কি করতে পারি, গুণে রূপান্তর করতে পারি। যদি আমরা গুণে রূপান্তর করি সেক্ষেত্রে কি হবে, এই লব হরে চেঞ্জ হবে, অর্থাৎ এই হর চলে যাবে লবের জায়গায়, লব চলে আসবে হরের জায়গায়। আমরা এখন এটাই করব। তো হয়ে যাবে 25/6 গুণ হয়ে যাবে 12/25 বা log x ইকুয়াল টু, আমরা কিন্তু এখন কাটাকাটি করতে পারি। দেখো এখানে লব রয়েছে 25, হর রয়েছে 25, সেক্ষেত্রে আমরা 25 কেটে দিতে পারি। আর এই 6 দ্বারা কিন্তু 12 কে কাটা যায়, সেক্ষেত্রে হয়ে যাবে এখানে 2। তো এখান থেকে কিন্তু আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। আর x কি রয়েছে, এই লগ এর সাথে গুণ হিসেবে রয়েছে। তো এই x এর ভ্যালুটা বের করার জন্য অবশ্যই আমাদের এই ডান পাশে কি আনতে হবে, লগ আনতে হবে। আর সেখানে অবশ্যই একটা বৃত্তি আনতে হবে। আর আমরা লগারিদম থেকে জানি দুই ধরনের লগ রয়েছে, সেই দুই ধরনের লগের মাঝে একটা লগ হচ্ছে তোমাদের এখানে লগ 10, অর্থাৎ 10 ভিত্তিক লগ
তো এটাই কিন্তু আমরা এখন লিখলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা যে টু রয়ে গেছিল সেই টুটা এখানে পাওয়ার হিসেবে থেকে যাবে। তো দেখো এই পাশেও লগ রয়েছে, এই পাশেও কি লগ রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লগটা ভাগ দিতে পারি। যদি আমরা লগ ভাগ দিই সেক্ষেত্রে হয়ে যাবে x ইকুয়াল টু টেন স্কোয়ার সমান সমান হচ্ছে 100, যেটা কিনা আজকের একটা প্রশ্নের উত্তর। তো অপশন হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, t to the power x into a to the power x minus 3 equal to 27 into root 3a to the power 3 এবং 1 by 3 to the power 4 এর সমাধান স্যার নিচের কোনটি? তো আমরা কিন্তু এই 41 নাম্বার ম্যাথ থেকে রুট সম্পর্কে ধারণা পেয়েছিলাম যে আমরা সাধারণত জানি যে রুটের মান হচ্ছে হাফ। যদি রুটের উপরে কোনো ভ্যালু থাকে তবে সেটা হয়ে যায় 1/3। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো চলকের উপরে যদি রুট থাকে এবং তার ঘাত থাকে তবে তার এর মান কেমন হতে পারে। তো এখানে এই বিষয়টা লক্ষ্য করো, ধরো এখানে রয়েছে x টু দি পাওয়ার 3, এটার মান কেমন হবে? এটার মান খুব সহজ, এখানে যে হাফ রয়েছে সেই হাফের ভ্যালুটা ব্যবহার করে যদি তুমি 3 এর সাথে গুণ করে দাও তাহলে সহজেই পেয়ে যাবে। সেক্ষেত্রে হয়ে যাবে, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ আর এখানে যে পাওয়ার রয়েছে 3। সো আমরা জানি এই পাওয়ার যখন গুণ হিসেবে থাকে তখন সেটা উপরে চলে যায়। সো x ইকুয়াল টু 3/2, এটাই হচ্ছে তোমাদের যদি কোনো রুটের উপরে পাওয়ার থাকে। এই বিষয়টা কিন্তু আমরা এই ম্যাথে ব্যবহার করব। তো প্রত্যেক ক্ষেত্রে যেগুলা ঘাত রয়েছে সেই ঘাতগুলাকে আমরা ভেঙে লিখবো, যে বড় সংখ্যা রয়েছে সেটাকে আমরা সূচক আকারে লিখবো এবং যেটা ভগ্নাংশ আকারে রয়েছে সেটা আমরা ঋণাত্মক অর্থাৎ ইউনিভার্স আকারে লিখবো। তো এটাকে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার x ইন্টু এ টু দি পাওয়ার x ইন্টু এ টু দি ইউনিভার্স 3 ইকুয়াল টু হচ্ছে 3 কিউব ইন্টু হচ্ছে রুট 3 তার পাওয়ার 3 রুট এ তার পাওয়ার হচ্ছে 3, আর এই 3 এক ইউনিভার্স করে আমরা লিখতে পারি ইউনিভার্স 1 ইন্টু হচ্ছে ইউনিভার্স 1 আর ঘাত হচ্ছে পাওয়ার। এখানে একটা বিষয় লক্ষ্য করো, তোমরা হয়তো রুট 3 টু দি পাওয়ার এ ইন্টু রুট এ টু দি পাওয়ার 3 এই বিষয়টা নিয়ে হয়তো তোমাদের মনে সমস্যা হতে পারে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু যে এটা ছিল সেই এটা ছিল কিন্তু 3 এর সাথে গুণ করা, আর রুট ছিল 3 এর টোটাল উপরে ছিল। তো এটাকে আমরা গুণ হিসাবে এখানে লিখেছি। তো এখন আমরা এটাকে ভেঙে লিখবো টি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ইউনিভার্স 3 ইকুয়াল টু হচ্ছে 3 কিউব। দেখো এখানে আমরা কি বুঝিয়েছিলাম যখন রুটের উপরে কোনো ঘাত থাকবে তখন ভ্যালুটা কেমন আসবে, তখন ভ্যালু আসবে এক্স এর উপরে ঘাত হিসেবে। তো এখানে রুট 3 আছে তার উপরে কি রয়েছে, ঘাত রয়েছে। তো আমরা এটাকে লিখতে পারি টি টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু হচ্ছে 3 ইউনিভার্স 4 এ ইউনিভার্স 4। এখন সমান চিহ্নের এই পাশেও বেস রয়েছে এ এবং 3 এবং বাম পাশেও রয়েছে 3 এবং এ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ভেজ গুলা একরকম রয়েছে সেই ভেজ গুলা ঘাত সহ আমরা বাম পাশে নিয়ে এসে ডান পাশে যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। আমরা এখন সেটাই করব। সো টি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস 3/2 প্লাস হচ্ছে 4, এমনি ভাবে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস 3/2 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন 3 ঘাত যেটা রয়েছে ভগ্নাংশটাকে আমরা লসাগু করতে পারি। সো 2x মাইনাস 6 মাইনাস 3 প্লাস 8 ইন্টু সেম ভাবে 2x মাইনাস 6 মাইনাস 3 প্লাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 1 আর t to the power 2x minus 1/2 a to the power 2x minus 1/2 ইকুয়াল হচ্ছে 1। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে 3 এর উপরে ঘাত রয়েছে তেমনি ভাবে এই 3 এর সাথে সেম ঘাত বিশিষ্ট এক গুণ হিসেবে রয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 এর সাথে এক গুণ করতে পারি এবং দুইটা ঘাত যেহেতু একই রকম রয়েছে সেই ঘাতটাকে আমরা একটা লিখতে পারি। তো আমরা এখন সেটাই করব, ঘাত 3 ইকুয়াল টু হচ্ছে 2x minus 1/2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। এখন আমরা জানি যখন ঘাত সূচকের ক্ষেত্রে ভাজিত হয় তেমনি ভাবে এই সেম ঘাত আমাদের ডান পাশে আনতে হবে। আর আমরা শূন্যের সূচক থেকে ধারণা পেয়েছি যখন কোনো ভ্যালু 1 হয় এই 1 এর সমান সমান আমরা লিখতে পারি যে চলকটাকে আমরা বাদ দিতে পারছি তার উপরে 0। সো আমরা এখন এটাই এখানে লিখবো টি টু দি পাওয়ার এ 2x minus 1/2 ইকুয়াল টু হচ্ছে টি টু দি পাওয়ার এ তার উপরে 0
দেখো এই পাশেও 3 এ রয়েছে, এই পাশেও 3 রয়েছে, সো 3 কে আমরা ভাগ দিতে পারি। সো 2x মাইনাস 1 বা 2 ইকুয়াল টু হচ্ছে 0, বা 2x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, বা x ইকুয়াল টু হচ্ছে হাফ। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। সো আনসার হচ্ছে এ। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, কে এর কোন মানের জন্য টেন এ বাই sec a প্লাস কে মাইনাস sec a মাইনাস কে বাই টেন ইকুয়াল টু 0 হবে। তো মানটা কোথায় থেকে আসবে? মানটা অবশ্যই এখানে যে সমীকরণ আছে সেখান থেকে আসবে। তো আমরা এখানে লিখলাম যে 44 টেন এ বাই sec a প্লাস কে মাইনাস sec a মাইনাস কে বাই হচ্ছে টেন এ। সো নিচে যেটা রয়েছে সেটাকে আমরা এখন লসাগু করব। তো লসাগু করলে হয়ে যাবে হাফ টেন এ ইন্টু হচ্ছে sec a প্লাস হচ্ছে কে। এখন তোমরা এখানে যে sec a প্লাস কে ধারা যদি টেন এ ইন্টু sec a প্লাস কে কে ভাগ করো, সেক্ষেত্রে কি হবে? এখানে যে sec a প্লাস কে আছে সেই sec a প্লাস কে কাটা যাবে এবং টেন এ থাকবে। সেই টেন এ গিয়ে উপরের যে টেন এ আছে সেই টেন এর সাথে কি হবে? গুণ হবে। যদি গুণ হয় তাহলে হয়ে যাবে টেন স্কোয়ার এ মাইনাস। সেম ভাবে এখানে নিচের যে হর রয়েছে সেই হরকে এই অংশের হর দ্বারা যদি ভাগ করা হয় সেক্ষেত্রে এই টেনে টেনে কাটা যাবে, আর এখানে যে sec a প্লাস কে রয়েছে আর উপরে অংশ sec a মাইনাস কে রয়েছে সেটাকে গুণ হবে। যদি গুণ হয় সেক্ষেত্রে একটা সূত্র হয়ে যাবে, সেটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে এর মান হচ্ছে sec a আর বি মান হচ্ছে কে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে sec স্কোয়ার a মাইনাস টেন কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন নিচের যে হর রয়েছে এই হর যদি জিরোর সাথে গুণ হয়ে যায় সেক্ষেত্রে হয়ে যাবে তোমাদের 0 সমান সমান থাকবে টেন স্কোয়ার এ মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এই পাশে তোমাদের ব্র্যাকেটের ভিতরে যেটুকু রয়েছে এই ব্র্যাকেটের ভিতরটা আমরা যদি পক্ষ চেঞ্জ করি সেই ক্ষেত্রে কি হবে? টেন এ তার স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার এ প্লাস হচ্ছে কে স্কোয়ার। এখন এইখানে যে sec স্কোয়ার এ রয়েছে এই sec স্কোয়ার এ কে সূত্রের সুবিধার্থে আমরা কি করতে পারি? আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে টেন স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে কে স্কোয়ার। আমরা এটাকে এই পাশে লিখছি। দেখো টেন স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ এটা সমান সমান আমরা একটা সূত্র জানি যে টেন স্কোয়ার মাইনাস sec স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো 1 ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার বা কে স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। খুব সহজ, তোমরা যদি একটু চেষ্টা করো তবেই পারবা। অপশন হচ্ছে বি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, 3a প্লাস 8 প্লাস 13 প্লাস 18 প্লাস 23 ডট 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 ধারাটির 15তম পদ থেকে 22তম পদের যোগফল কত? তো প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারছি যে এটা তোমাদের এসএসসি চ্যানেল বইয়ের যে ধারা থেকে এসেছে এবং কতগুলো পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কতগুলো পদ সেটা কিন্তু আমরা জানি না, বলে দিচ্ছে যে 15তম পদ থেকে 22তম পদ, অর্থাৎ 15তম পদ থেকে 22তম পদ যতগুলো রয়েছে সেই পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধারাটা সমান্তর না গুণোত্তর দ্বারা সেটা কিন্তু আমরা জানি না। সো দ্বারাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সমান্তর না গুণোত্তর, সেটা হচ্ছে তোমাদের আর অথবা ডি এর মানের পরিপ্রেক্ষিত। তো আমরা যদি ডি এর মানের উপর ভিত্তি করে পেয়ে যাই এটা সমান্তর দ্বারা, তবে অবশ্যই এই 15 থেকে 22তম পদ যতগুলো পদ রয়েছে সেই পদের আলোকে সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় করবো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে কোনো ধারার প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদকে চিহ্নিত করা হয় এ দ্বারা। তো আমরা এখন ডি নির্ণয় করবো, আর ডি কে তখনই নির্ণয় করা যায় যখন ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেওয়া যায়। তো আমরা এখানে দ্বিতীয় পদ হচ্ছে 8 মাইনাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এক্ষেত্রে ডি টু ইকুয়াল টু হয়ে যাবে 13 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 5। ডি থ্রি ইকুয়াল টু হচ্ছে 18 মাইনাস 13 ইকুয়াল টু হচ্ছে 5। d4 ইকুয়াল টু হচ্ছে 23 মাইনাস হচ্ছে 18 ইকুয়াল টু হচ্ছে 5। দেখো, তো সমান্তর ধারার ক্ষেত্রে বলা হয়েছিল যে ধারার যদি অন্তরগুলো সবসময় সমান্তর থাকে সেক্ষেত্রে অবশ্যই কিটা সমান্তর ধারা। তো আমরা কিন্তু এখন ধারাটা ডিটেক্ট করতে পারছি যে এটা হচ্ছে সমান্তর ধারা, কারণ এই ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে প্রত্যেক ক্ষেত্রেই অন্তরগুলো সমান্তর হচ্ছে, তাই এটা হচ্ছে
একটা সমান্তর দ্বারা। এখন আমাদের সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে হবে, অবশ্যই সেটা 15তম পদ থেকে 22তম পদ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো, তোমরা এখানেই ভুলটা করবে, সেটা হচ্ছে কেউ এইটাকে প্রথম পদ ধরে তারপর এখানে যে 22টা পদ আছে সেই 22টা পদের সমষ্টি কিন্তু নির্ণয় করে পারবা। তো এখানে প্রশ্নটা কি বলছে সেটা বুঝো, যে 15তম পদ থেকে। এখন এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের পরে যে কতগুলো ডট দেওয়া আছে, এই ডটের ভিতরে কতগুলো পদ আছে সেগুলো কি তোমরা জানো? না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 15তম যে পদটা রয়েছে সেটাও কিন্তু জানো না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এই 15তম পদ নির্ণয় করতে হবে। আর আমরা যদি কোনো ধারার পদ সংখ্যা এবং এ এবং ডি এর মান জানি, আমরা কিন্তু সহজেই পদ সংখ্যা নির্ণয় করতে পারি। আর সেটা সূত্র হচ্ছে যে n তম পদ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, যেখানে কিনা এফ হচ্ছে সমান্তর দ্বারা প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা এবং ডি হচ্ছে অন্তর। আর এখানে হচ্ছে তোমাদের এর মান হচ্ছে 3 আর এন এর মান হচ্ছে 15। সো 15তম পদ ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস 15 মাইনাস 1 ইন্টু হচ্ছে 5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 14 into 5 equal to 3 plus 70 equal to 73। এই 15তম পদ থেকে 22তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করার এটা হচ্ছে প্রথম পদ, অর্থাৎ 73। এখন 73 থেকে আমরা গণবো যে 22তম পদ পর্যন্ত কতগুলো পদ রয়েছে। সো আমরা যদি একটু হাতের আঙুলে গণি, 15 16 17 18 19 20 21 22, অর্থাৎ 22তম পর্যন্ত তোমাদের এখানে 8টা পদ রয়েছে। এখন এই ইকুয়াল টু তোমার 73 ব্যবহার করে এখানে 8টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সো আমরা যদি সমষ্টি নির্ণয় করি, S8 ইকুয়াল টু হবে 8/2 2 into 73 plus 8 minus 1 into হচ্ছে 5 4 into 146 plus 7 into 5। সো এটাকে ক্যালকুলেশন করলে হবে 181 বা 724। এখানে 724 হচ্ছে 15 থেকে 22তম পর্যন্ত যে 8টা পদ রয়েছে সেই 8টা পদের সমষ্টি। তো অপশন হচ্ছে তোমাদের এ। খুব ইজি, তোমরা যদি একটু চেষ্টা করো তবেই পারবা। পরবর্তী প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, যে 48 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ইকুয়াল টু এসি এবং বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 6 একক হলে ত্রিভুজটির পরিসীমা কত? তো এখানে প্রশ্নটা পড়ে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে না। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে এ বি ইকুয়াল টু এসি, এখানে কিনা এবিসি একটা ত্রিভুজ হয় এবং এই এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি, অর্থাৎ যদি এ বি ইকুয়াল টু এসি হয় তবে ত্রিভুজটা অবশ্যই কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বিসি, বিসি হচ্ছে ভূমি, আর এই বিসি ভূমির উপর এই যে শীর্ষবিন্দু রয়েছে, এই শীর্ষবিন্দু থেকে বিসির উপর একটা মধ্যমা হচ্ছে এডি। এই এডির দৈর্ঘ্য দেওয়া আছে তোমাদের 6 একক। এখন প্রশ্ন বলছে যে এই ত্রিভুজটার অর্থাৎ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা কত? আর আমরা পরিসীমা ইকুয়াল টু কি জানি? পরিসীমা ইকুয়াল টু জানি যে এবি প্লাস বিসি প্লাস সিএসি। এটার মান যদি আমরা জানতে পারি, অর্থাৎ এই ত্রিভুজের এবি বাহুর মান জানি, বিসি বাহুর মান জানি, সি বাহুর মান জানি, তবেই কিন্তু আমাদের এই পরিসীমাটা বের হয়ে যাবে। কিন্তু আমরা তো এই বাহুগুলোর মান জানি না, শুধু জানি এই ইআইডির মধ্যে তোমার দৈর্ঘ্য হচ্ছে 6 আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমাদের 48। তো দুইটা বিষয় কিন্তু জানি। আর এই ত্রিভুজটা পরে কিন্তু তোমরা এটাও বুঝতে পারবে যে এখানে কিন্তু মধ্যমা দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে ভূমি দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। আর আমরা জানি যদি কোন ত্রিভুজের এই মধ্যমার দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে একটা সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা বা মধ্যমা। সো এখানে হাফ হচ্ছে সূত্রের হাফ, আর এই বিসি হচ্ছে যে এই এবি সি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, আর এই এডি হচ্ছে মধ্যমা। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে তিনটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এখানে এডির ভ্যালু দেওয়া আছে এবং ক্ষেত্রফলের তোমার কিন্তু মানটা দেওয়া আছে। তো যদি তিনটা ভ্যালু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিসির মানটা আমরা বের করতে পারি। সো আমরা যদি মানগুলো ব্যবহার করি, ক্ষেত্রফল 48 ইকুয়াল টু হাফ, বিসির মান আমরা জানি না, ওটাই আমরা বের করব ইন্টু 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে
48 equal to 3 BC, BC equal to 48 ভাগ 3 equal to হচ্ছে 16। তো আমরা কিন্তু এখানে ভূমির দৈর্ঘ্যটা পেয়ে গেছি, এটা হচ্ছে 16। কত ইকুয়াল টু 16? এখানে যে বিসি রয়েছে সেই বিসি ইকুয়াল টু এখানে পেয়েছি আমরা 16। এখানে একটা বিষয় লক্ষ্য করো, শীর্ষবিন্দু এ থেকে এই বিসি বাহুর উপর ডি যে স্পর্শ করেছিল সেই স্পর্শ করার ফলে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছিল যে এ ডিসি। আর এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ লম্বর দৈর্ঘ্য দেওয়া ছিল 6, আর পরবর্তীতে আমরা ক্ষেত্রফল এবং এখানে মধ্যমার দৈর্ঘ্য ব্যবহার করে বিসির মান পেয়েছি 16। 16 কিন্তু তোমাদের এই সবটা অর্থাৎ বিসি, আর বিসি কে যখন এই ডি মধ্যমা ছেদ করেছিল সমানভাবে কিন্তু দুই ভাগে ভাগ করেছিল অর্থাৎ বিডি এবং ডিসি। সো এক্ষেত্রে ডিসি ইকুয়াল টু হবে অর্ধেক, তো এটা হচ্ছে এ। দেখো এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ এডিসি এর লম্বর দৈর্ঘ্য দেওয়া আছে 6 এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 8, আর এখানে দেওয়া নাই হচ্ছে তোমাদের এসির ভ্যালু। সো এসির ভ্যালুটা কিন্তু আমাদের যে পিথাগোরাসের সূত্র আছে সেই পিথাগোরাস সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারি। আর এই এসির দৈর্ঘ্যটাই হচ্ছে তোমাদের এখানে যে সমবাহু ত্রিভুজের দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর দৈর্ঘ্য। সো আমরা জানি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বা এসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এডির মান হচ্ছে এখানে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 100 সমান সমান হচ্ছে 10। এই যে 10টা পেয়েছি অর্থাৎ এসি ভ্যালুটা পেয়েছি, অবশ্যই এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে সেই সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যেগুলা কিনা প্রত্যেকটাই সমান। এখন আমরা এখানে পরিসীমার সূত্র জেনেছিলাম যে এবি প্লাস বিসি প্লাস সিএ। দেখো এখন কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, অর্থাৎ এবি এবি বাহুর দৈর্ঘ্য জানি, বিসি বাহুর দৈর্ঘ্য জানি, সিএ বাহুর দৈর্ঘ্য জানি। তো আমরা যদি এই বাহুগুলো এখন ব্যবহার করি যে এবি ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস বিসি হচ্ছে 16 আর সিএ ইকুয়াল টু হচ্ছে 10, কারণ এবি ইকুয়াল টু এসি। সো এখন তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো পরিসীমা হয়ে যাবে 36। তো অপশন হচ্ছে তোমাদের সি। Next question, function of x equal to root over of x minus 3 into x minus 4 by root over of x minus 2 into x minus 5 এর ডোমেন নিচের কোনটি? তো প্রশ্নটা পড়ে আমি যতটুকু বুঝতে পারছি যে প্রশ্নটা এসেছে তোমাদের হায়ার ম্যাথ বই থেকে। তো তোমাদের তো বি ইউনিটে যারা প্রস্তুতি নিতেছো তাদের তো জেনারেল ম্যাথ থেকে 15 নম্বর আসার কথা, কিন্তু এখানে তো আসতে দেখা যায় হায়ার ম্যাথ থেকে অঙ্ক করে, এখন তোমরা করবে কি? তোমাদের হাতে ভর্তি পরীক্ষার জন্য যে সময়টুকু দেওয়া হয় সেই সময়ের ভিতরে তোমাদের জেনারেল বই তো শেষই করতে পারো না, তাহলে তুমি হায়ার ম্যাথ বই কিভাবে পড়বে ভাই? তো ডোন্ট ওয়ারি, তোমাদের জন্য দুবাই ইংলিশ একাডেমি থেকে যে মিস সাস্টেন কোর্সটা লঞ্চ করা হয়েছে সেই কোর্সের ভিতরে যে তোমাদের ম্যাথ অর্থাৎ এসএসসি জেনারেল ম্যাথ এর জন্য যে কোর্সটা চালু করা হয়েছে সেই কোর্সের ভিতরে তোমাদের এই জেনারেল ম্যাথের বইয়ের সাথে সম্পৃক্ত হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলা থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলা কিন্তু অ্যাড করে কোর্সটা তৈরি করা হয়েছে। যদি তোমরা এই মিস সাস্টেন কোর্সটা করে নাও তবে তোমাদের কিন্তু এই হায়ার ম্যাথের অঙ্ক সমাধান করার কোনো প্রয়োজন হবে না। তোমরা এই কোর্স করার মাধ্যমে এই গণিতের উপরে একটা স্ট্রং প্রিপারেশন কিন্তু নিতে পারবে। তো চলো প্রশ্নটা সমাধান করি। দেখো প্রশ্নে চেয়েছে ডোমেন, কিন্তু এটা ফাংশন আকারে দেওয়া আছে। এখন ফাংশনের ক্ষেত্রে দেখা যায় এখানে রুট আছে। এখন এই ফাংশনের তুমি যদি কি করো ঋণাত্মক কিংবা শূন্য মান ব্যবহার করো সেই ক্ষেত্রে কি একটা অসংজ্ঞায়িত অর্থাৎ ডোমেনের মান অসংজ্ঞায়িত আসার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে যেহেতু অসংজ্ঞায়িত আসবে তো এই উত্তরে কিন্তু অবশ্যই তোমার ইনফিনিটিভ থাকবে, কারণ অসংজ্ঞায়িত কতটুকু সেটাকে কিন্তু আমরা জানি না। তো এখান থেকে কিন্তু আমার কথা অনুযায়ী তোমরা ধরে নিতে পারো যে উত্তর হচ্ছে ই, কিন্তু এটাই তো একতরফা উত্তর হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমরা জানি y ইকুয়াল টু x প্লাস 2 y ইকুয়াল টু 1/x। এখানে যে y রয়েছে সেটা হচ্ছে রেঞ্জ, আর এখানে যে x প্লাস 2 কিংবা 1/x রয়েছে এটা হচ্ছে ডোমেন। তো এই যে তোমাদের ডোমেনটা রয়েছে এই অক্ষাংশ অনুযায়ী আমরা যদি এটা কল্পনা করি উপরেরটা হচ্ছে তোমাদের 1, নিচেরটা হচ্ছে অবশ্যই সেটা রেঞ্জ। তো আমরা লিখতে পারি x মাইনাস 2 x মাইনাস 5 ইকুয়াল টু 0। কেন লিখেছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0? কারণ আমি কিন্তু তোমাদের প্রথমে বলে দিয়েছি যে তুমি যদি রোটের ভিতরে ঋণাত্মক এবং শূন্য মান নাও সেক্ষেত্রে কিন্তু এই যে অসমতাটা আছে এই অসমতাটা কিন্তু অসংজ্ঞায়িত হবে।
তো এই ক্ষেত্রে যে ডোমেনের মানটা রয়েছে সেই ডোমেনের উপরে যে রোড চিহ্নটা ছিল সেটা আমি কিন্তু বাদ দিয়েছি। এখন কিন্তু সহজেই তোমরা এটা থেকে মানটা বের করতে পারো যে x = 2 অথবা 5। তো এটা কিন্তু উত্তর হবে, কিন্তু উত্তর হলে তো এখানে তোমার ইনফিনিটি আছে, ইনফিনিটি কতটুকুর মাঝে সীমাবদ্ধ থাকবে, সেটা থাকবে হচ্ছে তোমাদের ডোমেন হবে এই 2 থেকে 5 এর বড় অথবা সমান। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করে x⁴ প্লাস 4x³ মাইনাস 7x² প্লাস 3x মাইনাস 28 কে 2 ইন্টু x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এখানে কিন্তু একটা রাশি দেওয়া আছে যে 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো ভাগ হবে কোনটা দ্বারা, এটা দ্বারা। তো এখানেও এক্স রয়েছে আবার এখানেও এক্স রয়েছে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ধরে নিতে পারি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x⁴ প্লাস 4x³ মাইনাস 7x² প্লাস 3x মাইনাস 28। তেমনি ভাবে আমরা ধরতে পারি যে 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে 2। এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়েছি। যেহেতু আমরা x ইকুয়াল টু 0 ধরে পেয়েছি, তো এখানে কিন্তু x এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা ধরেছিলাম ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে এই যে তোমাদের বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে এইটা। আর এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়েছি 2। সো আমরা যদি x এর ভ্যালু 2 এখানে লিখি তাহলে 2⁴ প্লাস 4 ইন্টু 2³ মাইনাস 7 ইন্টু 2² প্লাস 3 ইন্টু 2 মাইনাস হচ্ছে 20। এখন তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 32 মাইনাস 28 প্লাস 6 মাইনাস 28, 54 মাইনাস হচ্ছে 56 ইকুয়াল হচ্ছে -2। তো তোমরা যদি এই বীজগাণিতিক রাশিটাকে 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করো তবে ভাগশেষ হবে আমাদের -2। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, x³ মাইনাস 3x² প্লাস 7x মাইনাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল হলে অপর মূল্য হবে। তো এই প্রশ্নটা পড়ে বুঝতে পারছি যে একটা এই সমীকরণের একটা মূল দেওয়া আছে, পাশাপাশি এখানে অপশন গুলোতে আরো দুইটা করে মূল দেওয়া আছে। তো এখানে একটা বিষয় তোমাদের জেনে নেওয়া উচিত যে একটা সমীকরণ দেওয়া থাকবে এবং সমীকরণটা দেখে তোমরা বলতে পারবে যে একটা সমীকরণ কয়টা মূল হবে। সেটার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের প্রথম যে চলক দেওয়া থাকবে সেই চলকের উপরে যত ঘাত থাকবে একটা সমীকরণের ততটা মূল হবে। তো এই সমীকরণ অনুযায়ী এখানে প্রথম চলক হচ্ছে এক্স, এক্স এর উপরে ঘাত রয়েছে 3। তো এই সমীকরণের 3টা মূল রয়েছে, যেটা কিনা আমরা প্রশ্ন করে বুঝতে পারছি যে এখানে প্রশ্নে দেওয়া আছে একটা আর অপশন গুলোতে দেওয়া আছে 2টা। তো যেহেতু এই সমীকরণের 3টা মূল রয়েছে, এখন অপর 2টা মূল কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, কারণ একটা মূল কিন্তু দেওয়া আছে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা সহজেই সমাধান করতে পারো। কিভাবে দেখো, এখানে অপশনে কি রয়েছে 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এবং সি অপশনে 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ডি অপশনে 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ প্রত্যেকটা অপশনেই কিন্তু 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের কি এই 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এই বীজগাণিতিক রাশিতে ব্যবহার করে সিদ্ধ করার কোনো প্রয়োজন আছে না, কারণ প্রত্যেকটি একই রয়েছে। কিন্তু প্রথম যে মূলটা রয়েছে অর্থাৎ এ তে 5, বি তে -1, সি তে -5, ডি তে 1, ই তে 2.5, যদি তোমরা এই এ বি সি অপশনের প্রথম মূলটা ব্যবহার করে সমীকরণটা সিদ্ধ করতে পারো এবং যে অপশনের এই মূল দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে সেটাই হবে এই সমীকরণের অপর 2টা মূল। তো এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন তোমরা এখানে যে কোনো অপশনে একটা মান নিতে পারো। তো আমরা প্রথমে এর মান নিলাম ধরো 5। যদি আমরা 5 ব্যবহার করি তবে 5³ মাইনাস 3 ইন্টু 5² প্লাস 7 ইন্টু 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 80। তো এটা দ্বারা এই বীজগাণিতিক যে রাশিটা আছে সেটাকে সিদ্ধ করে না, তো এখানে এর উত্তর হবে না। তো আমরা তেমনি ভাবে আরেকটা অপশন নিলাম, ধরো ডি ইকুয়াল টু 1। এখন আমরা যদি 1 ব্যবহার করি তাহলে হবে 1³ মাইনাস 3 ইন্টু 1² প্লাস 7 ইন্টু 1 মাইনাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস 3 প্লাস 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু ডি এর 1 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের উত্তর হবে ডি। অর্থাৎ এই যে বীজগাণিতিক রাশি x³ মাইনাস gx² প্লাস 7x মাইনাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল 1 প্লাস
2 ফ্যাক্টোরিয়াল, আর অপর দুইটা মূল হচ্ছে 1 এবং আরেকটা মূল হচ্ছে 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। লাস্ট কোশ্চেন, কোন ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই উপপাদ্য সম্পর্কে ধারণা দিতে হবে, কারণ এই প্রশ্নটা তোমাদের যে 6 অধ্যায় আছে সেই 6 অধ্যায়ের 15 নাম্বার উপপাদ্য, যেটা কিনা এসএসসি প্রত্যেক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই উপপাদ্য থেকে এসেছে। তো 15 নম্বর উপপাদ্যটা এভাবে শুরু হয়েছিল যে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক। যদি দৈর্ঘ্য অর্ধেক হয় সেই ক্ষেত্রে তোমাদের এখানে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য অর্ধেক হচ্ছে তোমাদের 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। তো আমার কথা মনে হয় বোঝো না, আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তৃতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহুর যে কোনো বাহু, এই যে দুই বাহু রয়েছে তৃতীয় বাহুর দুই বাহু হচ্ছে তোমাদের এবি এবং এসি। সো এই এবি এবং এসি দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, যে মধ্যবিন্দু এটা হয় তাহলে আমরা এটা ধরে নিলাম ডি, আর এটা হচ্ছে ই। মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল, তৃতীয় বাহু কোনটা, এখানে যে বিসি আছে, সো এই বিসি এর সমান্তরাল হবে তোমাদের এটা। যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এখান থেকে এখানে ছেদ করে। তো এটা হচ্ছে তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য কি অর্ধেক। দেখো তুমি যদি এই এবি এবং এই এসি কে যদি মাপো, তবে এখানে ডি এবং ই বিন্দু রয়েছে, সেই ডি এবং ই বিন্দুর কি দৈর্ঘ্য কিন্তু তোমার অর্ধেকই পাবে। অর্থাৎ এখানে তোমাদের এবি ইকুয়াল টু ছিল 5, সো এই 5 এর অর্ধেক হচ্ছে তোমাদের এখানে 2.5। এটা হচ্ছে তোমাদের এই প্রশ্ন অনুযায়ী উত্তর। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। তো এই হচ্ছে তোমাদের এই 2018-19 সালের প্রশ্নের সমাধান। পরবর্তীতে আরো অনেক প্রশ্ন সমাধান আসবে, সেই প্রশ্ন সমাধান পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবায়ের ইংলিশ একাডেমির সাথে থাকা।